শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দেখে। দাদা জয়গুরু। দাদা জয়গুরু। দাদা জয়গুরু। জয়গুরু মা জয়গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। বর্তমান যুগ আর প্রাচীন যুগ, এই দুয়ের মধ্যে একটা কনফ্লিক্ট প্রত্যেকটা বাড়িতে আমরা লক্ষ্য করি। বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, তার আধুনিক শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা সে বাবা মায়ের কথা মানতে চায় না, বলে সেকেলে, তোমরা যা পড়েছ শিখেছ সব সেকেলে, ব্যাকডেটেড, পুরনো হয়ে গেছে। এখন আধুনিক শিক্ষায় শিক্ষিত আমরা। আর যদি সেই পরিবারে দাদু দিদা বেঁচে থাকে, তাহলে নাতি নাতনিরা তো একবারেই পাত্তা দেয় না। বলে কি, ধর্ম করবে তো ওই দাদু দিদা করবে, বাবা মায়ের বয়স হয়ে গেছে, রিটায়ার করে গেছে, তাদেরকে দীক্ষা দাও। এখনই আমাদের দীক্ষা নেওয়ারও বয়স হয়নি। এখন আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত, ধর্ম ওইভাবে হয় না, আমরা যা বুঝি ভালো বুঝি, তোমরা কিছুই বোঝো না। প্রতি ক্ষেত্রে এইভাবে হেনস্থা করে থাকে সিনিয়র সিটিজেনদের, বয়স্ক মানুষদের। সেকেলে বলে তারা দূরে সরিয়ে রাখতে চায়, আর নিজেরা দুপাতা বিজ্ঞান পড়েছে বলে সব জানতা ভাব, তাই গুরুত্ব কম দেয়। কোনো কোনো ক্ষেত্রে যখন নিজের খেয়াল খুশি মতো ছেলে ঠকে যায়, তখন কিছু শিক্ষা অর্জন করলেও স্বীকার করে না। তাই এই যে সেকেলেকে বলছে ধর্ম, আর বর্তমানকে বলছে বিজ্ঞান, প্রত্যেক পরিবারে পরিবারে এই সমস্যা। এই সমস্যার নিদান কোথায়, সমাধান কোথায়, এই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন। এই শতাব্দীতে বিজ্ঞানী প্রধান, যান্ত্রিক সভ্যতার যুগ, বিজ্ঞানের নেশায় মানুষ ছুটে চলেছে সকাল থেকে রাত্রি পর্যন্ত। নিত্য নতুন জিনিস আবিষ্কার করেছে দেশে দেশে, পৃথিবীর সম্পদ বৃদ্ধি করেছে, এক ঝটকায় চাঁদে পাড়ি দিয়েছে। আপাত অবাস্তবকে বাস্তবে রূপান্তরিত করেছে। অল্প সময়ে যে কোনো জায়গায় পাড়ি দিতে পারছে। যানবাহনের উন্নতি হয়েছে, ঔষধ বার করেছে, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসে অপারেশন করে দীর্ঘদিন বাঁচাতে পারছে। তাই বিস্ফোরক পারমাণবিক বোমা বানাতে পেরেছে, শক্তিধর দেশে পরিণত হয়েছে, এবং এখন বোমায় দেশের সম্পদ, প্রাচুর্যের মাধ্যমে শান্তিপ্রিয় নাগরিকতা ন্যস্ত হয়েছে। এত সবের মধ্যেও ধর্মচিন্তার অবকাশ কোথায়? এইসব করার কি এখন সময়? এইসব হচ্ছে পুরনো জিনিসের সেকেলে ব্যক্তিত্বের কথা। বর্তমান জামানায় এই ধর্মের দরকার নেই। তাই কনফ্লিক্ট এই দুয়ের মধ্যে। ঠাকুর তার সামঞ্জস্যর বিধান এনে দিলেন। বললেন, বিজ্ঞানকে ছেড়ে ধর্ম নয়, ধর্মকে বাদ দিয়ে বিজ্ঞান নয়। বিজ্ঞান যেখানে থেমে যায়, ধর্ম সেখানে এগিয়ে থাকে। একটাকে বাদ দিয়ে আর একটা চলতে পারে না। দেখা যাক ঠাকুরের কি ব্যাখ্যা। তিনি বললেন, প্রথমেই ধর্ম, পরে বিজ্ঞান। এই কথা দুটি আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার। ধর্ম হলো তাই যা অবলম্বন করে চললে জীবনটা ধারণ করার, অর্থাৎ বাঁচিয়ে রাখার পক্ষে সহায়ক হয়। ধর্ম কথার উৎপত্তিগত
অর্থ সংস্কৃততে ধৃ ধাতু থেকে, যার মানে ধারণ করা। আবার বাঁচাটাই শুধু ধর্ম নয়, বিবর্তনের প্রথম দিন থেকেই নিজের সত্তাকে রক্ষা করে কেমন করে তাকে বর্ধনমুখর করে তুলব, উত্তরোত্তর তার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ক্ষুদ্র জীবকণিকার মধ্যে। তাই ধর্মের মধ্যে অস্তিত্ব রক্ষা এবং তার বিকাশ, এই দুটিই রয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বপরিবেশ স্বীয় সত্তাকে যেমন করে ধারণ ও পোষণ করা যায়, বর্ধন ও সংরক্ষণ করা যায়, বৈশিষ্ট্য পালিয়ে আপূর্যমান সুকেন্দ্রিক অনুচর্যা নিয়ে, তাই কিন্তু মূল ধর্ম, যা ধৃ ধাতু থেকে এসছে, সত্তাকে ধরে রাখে। আর বিজ্ঞান তো বিশেষ জ্ঞান। শ্রী শ্রী ঠাকুর এই বিশেষ জ্ঞানকে বললেন, যারা ধার্মিক তারা একদিনে হয়নি, ঋষিদের বিদগ্ধ জ্ঞান থেকেই বিজ্ঞান তৈরি হয়েছে। কোনো কিছু কেমন করে সংস্থান ও সঙ্গতির ভেতর দিয়ে কি পরিণতি বা ফল প্রসব করে, তা যারা বিশেষভাবে জেনেছেন, সেই তো বিজ্ঞান। বাঁচতে গেলে, বাড়তে গেলে কিভাবে বাঁচা যায়, তার জ্ঞান থাকা আগে দরকার। বাঁচতে গেলে যেমন খেতে হবে, খেতে গেলে শস্য উৎপাদন করতে হবে, তাই কৃষিবিদ্যা, কৃষিবিজ্ঞান জানতে হবে। আবার কৃষিকার্য করতে গেলে নাঙল, ট্রাক্টর দরকার হবে, আর তার সঙ্গে জমিকে উর্বরা করে তুলবার জন্য সার, জলসেচের ব্যবস্থা রাখতে হবে। নাঙল তৈরির জন্য কামারের কাছে, ট্রাক্টর তৈরির জন্য ইঞ্জিনিয়ারিং জানা দরকার হবে। কামারের কাজ জানা এবং ইঞ্জিনিয়ারিং জানা, এই দুটোই এসে পড়ল নেহাত কৃষিকাজ শেখার তাগিদে। তেমনি আবার সার উৎপাদনের জন্য রসায়ন শাস্ত্র সম্বন্ধে পারদর্শিকতা থাকতে হবে। সিনথি ফার্টিলাইজারের মতো আরো ফার্টিলাইজার তৈরি করতে হবে। এগুলো প্রয়োজনে বিজ্ঞান। আলো, বাতাস, জল, এই তিনটি জিনিসের দরকার শস্য উৎপাদনের জন্য। বাতাস ও আলো প্রকৃতি দিয়ে থাকেন, তা না হলে স্বাভাবিকভাবে কিছুই উৎপাদন হবে না। কিন্তু জলের অনটন অনেক সময় কৃষিকার্যে ব্যাঘাত ঘটায়। তাই বর্তমান বিজ্ঞান কৃত্রিম উপায়ে জলসেচের ব্যবস্থা করে অনাবাদি জমিতেও শস্য শ্যামলা করে তুলেছে। এই জলসেচের জন্য বৈদ্যুতিক জল প্রবাহ এবং বাঁধের ব্যবস্থা করে জলাভাব মেটানো হচ্ছে। পাঞ্জাবের ভাকরানাঙ্গাল, পশ্চিমবঙ্গের দামোদর বাঁধ সেচ বিজ্ঞানের অপূর্ব নিদর্শন। একটি বৈদ্যুতিক বোতাম টিপলে সারা মাঠ জলে থই থই করে। চতুর্দিকে পরিমিত জলরাশি আমরা পেয়ে থাকি। কি আশ্চর্য! মানুষের বাঁচা বাড়ার তাগিদে কত শত অদ্ভুত জিনিস আবিষ্কার করা গেল। এর সাথেই আবার উপযুক্ত শিক্ষার দরকার, আচরণশীল হওয়ার দরকার, সুনিয়ন্ত্রিত হওয়া দরকার। এই জন্য শিক্ষা বিজ্ঞান, বহুমুখী প্রতিভা, বিভিন্ন সেক্টরে স্পেশালাইজেশন, এইসব মানুষের সামনে এসে হাজির হলো। কৃষি বিজ্ঞান, যন্ত্রবিজ্ঞান, শিল্প বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এই সবই মানুষের বাঁচা বাড়ার তাগিদে অপরিহার্য এবং স্বাভাবিকভাবে সৃষ্টি হয়ে এসেছে। অতএব বিজ্ঞান বাঁচা বাড়ার প্রয়োজনেই আমন্ত্রিত। আর এর আগেই বলা হয়েছে, বাঁচা বাড়াই হচ্ছে ধর্ম। তাই বিজ্ঞান ধর্মকে ছেড়ে নয়। বিজ্ঞান না জানলে ধর্মের গতি শ্লথ হয়ে পড়ে। ঠাকুর বলেন, যে বিজ্ঞান সত্তা সংস্থিতিকে বিধ্বস্ত করে তোলে না, তাই ধর্ম। আর যদি বিজ্ঞান সত্তা সংস্থিতিকে বিধ্বস্ত করে তোলে, তা অধর্ম। আর যে বিজ্ঞান সত্তা সংস্থিতিকে, অর্থাৎ সত্তার রক্ষণ, শোষণ, পূরণকে আহ্বান করে,
তাই ধর্ম। আমাদের দেশের রসায়নবিদ কণাদ পরমাণু তত্ত্বের নানান দিকের কথা বলেছিলেন। মহর্ষি ভরদ্বাজ বিজ্ঞান শাস্ত্র সম্বন্ধে অপূর্ব তথ্য আবিষ্কার করে গেছেন। তাঁরই রচিত যন্ত্র সর্বম যন্ত্র সর্বস্বম বিমান গবেষণার উপরে প্রামাণ্য গ্রন্থ, যে ধাতুর সংমিশ্রণে যে যুগে বিমান তৈরি হতো সেগুলি ছিল অদাহ্য। সেই দুটি বিমান আকাশে পাশাপাশি যাবার সময় সংবাদ আদান প্রদান করত, সেই ক্ষমতাও ছিল সেই বিমানের। চালকদের কেমন খাদ্য হওয়া দরকার এবং কেমন করে বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় ইত্যাদির বিবরণও এই পুস্তকে বর্ণিত আছে। ভরদ্বাজের যন্ত্র সর্বস্বম এই গবেষণা বইয়ে। খবরের কাগজে এই বই সম্বন্ধে অনেক কথা বেরিয়েছিল বহুবার। ঠাকুরের ইচ্ছা অনুসারে তখন এই পুস্তকের সম্বন্ধে আরও তথ্যটি জানবার জন্য সৎসঙ্গীরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন শ্রী শ্রী ঠাকুর। চিকিৎসা বিজ্ঞানের চরক সুশ্রুত আজও সর্বজন পূজ্য বুদ্ধদেবের এই বিজ্ঞান সম্বন্ধে বহু কথা। গৃহ চিকিৎসক ছিলেন বুদ্ধদেবের জীবক। তিনি শলাবিদ্যায় এত পারদর্শী ছিলেন, শল্যবিদ্যায়, যে মাথার করটি খুলে তার অভ্যন্তরস্থ রোগ সারিয়ে আবার মাথার খুলিটাকে জুড়ে দেওয়ার মতো ক্ষমতা রাখতেন তিনি। এক সময় তক্ষশিলার আচার্য অত্রেয় জীবককে ও অন্যান্য শিষ্যদের আশেপাশের স্থানে 8-10 মাইলের মধ্যে নির্গুণ কোনো উদ্ভিদ পাওয়া যায় কিনা তা অনুসন্ধান করে দেখতে আদেশ দেন। অন্যান্য শিষ্যগণ একাধিক উদ্ভিদ সংগ্রহ করে সেই গুরুর কাছে নিয়ে এসছেন, জীবকের কাছে। জীবক প্রত্যেকটি উদ্ভিদেরই অমূল্য গুণ তিনি ব্যাখ্যা করেছেন। ভেষজ হিসাবে নির্গুণ কোনো বৃক্ষই নেই। আচার্যদেব বুঝলেন গুণাগুণ সম্বন্ধে জীবকের জ্ঞান সম্পূর্ণ। এই হচ্ছে বিজ্ঞানের ইতিহাস। শ্রী সমরেন্দ্রনাথ সেন বোঝাতে চাইলেন জীবকের জ্ঞান এত গভীর ও ব্যাপক ছিল যে শ্রী শ্রী ঠাকুরের ঘরে চরক ও সুশ্রুত প্রণীত গ্রন্থ সযত্নে রাখা থাকত, তা তিনি প্রয়োজন বাধে ব্যবহার করতেন। তাই জীবকের শাস্ত্র ঠাকুরের কাছে ছিল। জ্যোতিষশাস্ত্রে ঠাকুরের অনুসন্ধিৎসা ছিল প্রগাঢ়। বিভিন্ন জ্যোতিষশাস্ত্রের গ্রন্থ তিনি সংগ্রহ করে রাখতেন এবং বিভিন্ন শিষ্যকে দিয়ে প্রয়োজন মতো পড়াতেন। নিজে তাদের সাথে ওই সব বিষয় আলোচনা করে শিক্ষা দিতেন। শাস্ত্রীয় তুকগুলি উদ্ঘাটন করতে সহায়তা করতেন। জ্যোতিষশাস্ত্রে পাল, বিপল, অনুপল ইত্যাদি সময়ের সূক্ষ্মাতি সূক্ষ্ম অংশ নিয়ে জ্যোতিষরা যে হিসাবপত্র করে থাকেন তাতে মনে হয় হিসাবপত্র সম্বন্ধে তাদের জ্ঞান খুব সূক্ষ্ম ছিল। তাতে তাদের সূক্ষ্ম মস্তিষ্কের পরিচয় পাওয়া যায়। তাছাড়া ভৃগুমুনির কোষ্ঠী তৈরির এক আশ্চর্য ঘটনা, বর্তমান জীবনের কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে একটি মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনের বাস্তব ছক আজও তৈরি করে দেওয়া সম্ভব হচ্ছে ভৃগু সংহিতাকে অবলম্বন করে। ঠাকুরের জন্মকুষ্ঠী রচনা করেছিলেন এই ভৃগুমুনি। তাই এইসব থেকে বোঝা যায় আমাদের দেশে বিজ্ঞানের সাধনা
এক সময়ে অনেক উঁচুতে ছিল। ভৃগুমুনি ঠিকুজি বিচার করে বলে দিলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূর্ব জন্ম ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। তবে তার যেমন বিজ্ঞানী ছিলেন, তেমনি আবার সাধকও ছিলেন। সাধনার দ্বারা তত্ত্ব অর্জন করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়। সেই জন্যে তাদের ঋষি বা আচার্য বলেও অভিহিত করা হতো। তাদের যে জ্ঞান ছিল তা সংশ্লেষাত্মক, বিশ্লেষণাত্মক, উভয়মুখী। সংশ্লেষণাত্মক মানে কোনো জিনিস সূক্ষ্মতম অবস্থা হতে কেমন করে বিন্যাস এবং সমন্বয়ী সমাবেশ সুসম্পূর্ণ করে ফুটিয়ে তুলতে হবে সেই জ্ঞান। আর বিশ্লেষণাত্মক মানে জ্ঞান মানে সম্পূর্ণ একটা জিনিসকে বিশ্লেষণ করে তার মূল সূত্রটির দিকে অগ্রসর হয়ে যেতে হবে। যেমন জল কি অবস্থায় কি কি উপাদান দিয়ে কেমন করে বিন্যাস ও সংযোজনের মধ্য দিয়ে জল হয়েছে, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পরমাণু, অণু, হাইড্রোজেন, অক্সিজেন, জল। এমনি করে সংশ্লেষণ বিশ্লেষণের মাধ্যমে জলে পৌঁছানো, রূপান্তরিত হলো, তার নাম সংশ্লেষণাত্মক জ্ঞান। অপরপক্ষে জলের গঠনের জন্য দায়ী সূক্ষ্মতম উপাদানগুলিকে ক্রমপর্যায়ে জল, অক্সিজেন, হাইড্রোজেন, অণু, পরমাণু, নিউক্লিয়াস, প্রোটন, ইলেকট্রন ইত্যাদি, এইভাবে জানার নাম বিশ্লেষণাত্মক জ্ঞান। তাই ঋষিদের জ্ঞানের মধ্যে কিছু বাদ যেত না। তারা তাদের সূক্ষ্ম সংবেদনশীল শারীরিক বিধানগুলি ছিল তাদের শ্রেষ্ঠ যন্ত্র। নাম ধ্যান তপস্যার মাধ্যমে মনকে স্থির করে সাধনায় সিদ্ধি লাভ করাই ছিল তাদের মূল হাতিয়ার। তারপরে তারা অগ্রসর হতেন। কোনো জিনিসকে বোধের পাল্লায় আনার জন্য ওই নাম জপই ছিল তাদের একমাত্র পরম সম্বল। নাম ধ্যান প্রার্থনা নিয়ে বীজাত্মক নাম তারা আচার্য সকাশে পরম শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে, ভালোবাসার সঙ্গে নাম করতেন। সৎনাম নির্দিষ্ট প্রক্রিয়ায় জপ করে তার সঙ্গে আচার্যের সক্রিয় ভালোবাসা এবং অনুরক্তিতে আকুল আবেগে নাম ধ্যান জপ করলে তার পৃথিবীর কোনোটাই অজানা থাকে না। জ্ঞানের দরজা খুলে যায়, মস্তিষ্ক কোষগুলোকে সারাবাহী করে তোলে, বোধপ্রবণ করে তোলে। এটা অবিজ্ঞান নয়, এটাই হচ্ছে বিজ্ঞানসম্মত বাস্তব পদ্ধতি। শ্রী শ্রী ঠাকুর বলেন যে সৎনাম নির্দিষ্ট প্রক্রিয়ায় জপ করার দরুন মস্তিষ্ক কোষ আন্দোলিত হয়, একটা অন্তঃকোষীয় দহন সৃষ্টি করে। এতে কোষগুলির সুসামঞ্জস্যপূর্ণ গতি সম্বেগ বেড়ে যায়। প্রত্যেকটা কোষের সঙ্গে প্রত্যেকটি কোষের একটা যোগসূত্র রচিত হয়। আর এই যোগসূত্র রচনা করার দরুন কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতে থাকলে সমস্ত কোষগুলি ওই দিকে নিবিষ্ট হয় এবং তার তত্ত্ব উদ্ঘাটিত হয়। ফলে কোনো কিছু খুব তাড়াতাড়ি বোধগম্য হয়। এই জিনিসটা এখনো অভিজ্ঞতালব্ধ সত্যের উপরে প্রতিষ্ঠিত। না করে দেখলে বোধে আসবে না। জলে হাইড্রোজেন ও অক্সিজেন আছে, এক কথায় তা বললে কিছুই বোঝা যাবে না। ল্যাবরেটরিতে পরীক্ষা করে তাত্ত্বিক উপায়ে তার যুক্তি দিয়ে যখন বোঝানো যাবে, এও ঠিক তেমনি। এটা দেখার জিনিস। যারা করছেন তারাই বুঝেছেন। ঋষিরা বোধ প্রবাহী স্নায়ু, সেন্সারি নার্ভ এর সহযোগিতায় একটা জিনিসকে বোধের পাল্লায় এনে যেমন ভাবে রূপ দেওয়ার দরকার, ঠিক তেমনি ভাবে যান্ত্রিক জিনিসপত্রের সহায়তায় তার রূপও দিতেন। তারা মানব সমাজে শ্রদ্ধা এবং পূজ্য হয়ে উঠতেন। আচরণ সিদ্ধ আচার্য
এবং দ্রষ্টা পুরুষ দাঁড়ায়। জড়বিজ্ঞানের বর্তমান বৈজ্ঞানিকগণ যন্ত্রকে তাদের আবিষ্কারের মুখ্য উপায় বলে ধরে নিয়েছেন। তাদের মাধ্যমেই তারা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে অগ্রসর হতে থাকেন। ফলে বহু জিনিস সম্বন্ধে তাদের জানার খাঁকতি থাকার অসম্ভব। কারণ এমন বহু জিনিস আছে যা যন্ত্রের সাহায্যে ধরা অসম্ভব। যেমন সূক্ষ্ম যন্ত্র, আজও তার আবিষ্কার হয়নি। অবশ্য বিজ্ঞানের যন্ত্রগতির সাথে সাথে বিজ্ঞানীদের তীব্র তন্ময়তা এবং চিত্তপরায়ণতার দরুন অনেক অসম্ভব জিনিসও সম্ভব হয়েছে। জ্ঞান ভাণ্ডার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তবে বিজ্ঞানীদের সাথে ঋষিদের পার্থক্য কোথায়? ঋষিদের চিন্তা বাস্তব জীবন দর্শনকে কেন্দ্র করে, জীবন্ত আদর্শকে কেন্দ্র করে এবং তাকে অনুসরণ করে ভালোবেসে তার পরিপূরণের চাহিদায় তারা একটা ক্রমবর্ধমান জীবন সম্বেগ নিয়ে গিয়ে চলেন। অপরপক্ষে বিজ্ঞানীরা একটা বিষয়কে কেন্দ্র করে তৎচিন্তা পরায়ণের মধ্য দিয়ে অগ্রসর হন। পরীক্ষা ও পর্যবেক্ষণ করে তার কার্যকারণে সম্বন্ধ নির্ণয় হয়। একটি বিষয়কে কেন্দ্র করে তাদের তন্ময়তা নিবদ্ধ থেকে যায়। এই বিষয়ের মধ্যে তাদের জ্ঞানটা সীমাবদ্ধ থেকে যায়। হয়তো পরমাণু নিয়ে যিনি গবেষণা করেন তার জ্ঞানটা বিশেষ করে পরমাণু তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ। এর সাথে অন্যান্য বিষয় ও তত্ত্বের কি সম্বন্ধ তাও তার পক্ষে বাস্তব যোগসূত্রটা তার কাছে অবশ্যই অনুসন্ধিৎসার বিষয়। কিন্তু যারা ধর্ম ও বিজ্ঞানের মূর্ত প্রতীক তাদের কাছে দুটোই সহজ হয়ে ওঠে। তাদের মধ্যে দেখা যায় বোধ ও ধারণ ক্ষমতা তাদের প্রবল বলে নিয়ত অভ্যাস যোগের মাধ্যমে সমস্ত কোষকে সারাবাহী করে তুলতে সামগ্রিক বিষয়টা বিকাশ লাভ করে তাদের মধ্যে প্রায়শই পরিলক্ষিত হয়। যেমন মহর্ষি পাণিনি বৈকারণিক ছিলেন, কিন্তু তার প্রণীত ব্যাকরণের মধ্যে বিজ্ঞান, সাহিত্য, ধর্ম, রাজনীতি, ভূগোল, ইতিহাস কোনো বিষয় বাদ যায়নি। তাই বিজ্ঞানী যে এক চিন্তা পরায়ণের দরুন অনেক রহস্য উদ্ঘাটন করতে পারে না, কিন্তু ধার্মিক বিজ্ঞানী তিনি অলরাউন্ড ডেভেলপমেন্ট, একের সঙ্গে অপরের সম্পর্ক এবং সবকিছুই তার জানা। আর্কিমিডিস আপেক্ষিক লঘিমা নিয়ে এত তন্ময় হয়ে থাকতেন যে স্নান করতে চৌবাচ্চায় নেমে এক নতুন সত্য আবিষ্কার করে ফেললেন। বিজ্ঞানী কেকুলের নাম আমরা অনেকেই শুনেছি। তিনি একসময় বেনজিন নামে এক যৌগিক পদার্থের গঠন তত্ত্ব নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিছুতেই তা বের করার উপায় খুঁজে পাচ্ছিলেন না। এই নিয়ে বহুদিন তিনি গবেষণা করেন। অবশেষে তিনি যখন একদিন শান্ত পরিশ্রান্ত হয়ে গবেষণার থেকে গৃহে প্রত্যাবর্তন করছিলেন, তখন হঠাৎ রাস্তার মাঝে তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠল নর্তনরত বেনজিন অণুর পরমাণু কণাগুলি। এগুলি বৃত্তাকারে সজ্জিত অবস্থায় সূক্ষ্মাতিসূক্ষ্ম আলোক কণাবৎ পর্যায়ক্রমে নাচতে লাগল। তা দেখে কেকুলে অবাক হয়ে গেলেন। ওই মানস দর্শনের সাহায্যে তিনি বেনজিন অণুর গঠন আবিষ্কার করে ফেললেন। আর এই গঠন আবিষ্কার হওয়ার দরুন আজ অসংখ্য যৌগিক পদার্থ সম্বন্ধে আমাদের জ্ঞান লাভের সুবিধা হলো। বহু ঔষধপত্র, গন্ধদ্রব্য, প্রয়োজনীয় রাসায়নিক বেনজিনের প্রভাবে আবিষ্কৃত হয়েছে। আপাত দৃষ্টিতে কেকুলের এই দর্শনকে অলৌকিক ছাড়া আর কিছু বলা যায় না। কিন্তু মনোবিজ্ঞানীগণ বলেন যে মস্তিষ্কের বৃহত্তম অগ্রভাগের মধ্যে
যে শ্রবণ ও দৃষ্টি সম্পর্কিত স্নায়বিক কেন্দ্র আছে, তারই স্বয়ংক্রিয় উত্তেজনার দরুন শব্দ এবং জ্যোতির অনুভব থেকেই এর আবিষ্কার। অপরপক্ষে ঋষিরা বলেন, আমাদের শারীরিক বিধানের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার দরুন বিশেষ বিশেষ প্রকার শব্দ ও জ্যোতি অনুভব হয়ে থাকে। কেকুনের পরমাণুতত্ত্ব, জ্যোতির্দর্শন একই তাঁরই ইঙ্গিত বহন করে। এই ঐকান্তিক আগ্রহই তার এই আবিষ্কারের মূল। টমাস হেনরি হেক্সলে বলেন, অলৌকিক বা আকস্মিক ঘটনা বলে কিছু নেই। তা অজ্ঞাতসারেই হোক আর জ্ঞাতসারেই হোক সাধনার ফল। তা কার্যকারণ সম্পর্ক আছে। যেমন রাত্রিবেলায় বৈদ্যুতিক বোতাম টিপলে আমরা বিদ্যুতের আলো দেখতে পাই, তার মানে ওই আলোক কণাগুলি ছুটে এসে আমাদের আঁখিপটে ধাক্কা দেয়। তারপর সেটা দৃষ্টি সম্পর্কিত স্নায়ুর মধ্য দিয়ে তড়িৎ বেগে দর্শন কেন্দ্রে চলে যায় এবং সেখানকার কোষ ও স্নায়ুগুলি বিশেষ বিশেষভাবে উত্তেজিত হয়। তখনই আমরা বুঝতে পারি যে আলোটা বিদ্যুতের। এতখানি ব্যাপার মুহূর্তের মধ্যে সংগঠিত হয়। তবেই বোঝা গেল আমাদের মস্তিষ্কের যন্ত্রপাতিগুলো বিধান মতো অত্যন্ত সূক্ষ্ম এবং বোধপ্রবণ ও কর্মঠ এবং ন্যায়পরায়ণ হয়ে কাজ করছে। শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে ধর্মবিজ্ঞানের প্রসঙ্গে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরুদাদা। আজকে খুব সুন্দর করে ধর্ম এবং বিজ্ঞান সম্বন্ধে আলোচনা করলেন। এই শতাব্দী হচ্ছে বিজ্ঞান প্রধান। বিজ্ঞান যেখানে থেমে যায় সেখান থেকেই ধর্মের শুরু। ধর্ম অবলম্বন করলে জীবনকে বিবর্তিত করে বর্ধনমুখর করে তোলে। ধর্মকে বাদ দিয়ে বিজ্ঞান হয় না। বাঁচা বাড়ার তাগিদে বিজ্ঞানের প্রযুক্তি বেড়েছে। অনুরাগের সহিত নাম করলে মস্তিষ্কের কোষগুলি উজ্জীবিত হয়ে ওঠে। ঋষিগণ বোধগণের দ্বারা বিবেচনা করে বিধান দিতেন, আর বিভিন্ন বিজ্ঞানীদের আবিষ্কার সম্বন্ধে খুব সুন্দর আলোচনা রাখলেন। আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রামনাথ চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগীষ্টচ্ছল জীবন কামনা করি। আমার দয়ালি রামনাথ চরণে আমরা সবাই ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন।